ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা ইন্টারভিউ দেবে, আজকে স্পেশালি একটা দুর্দান্ত ভিডিও তোমাদের জন্য। বাংলার যত ভাই বোনরা তোমরা রয়েছে যারা যারা ইন্টারভিউ দেবে, আজকে ম্যামকে নিয়ে আসলাম। ম্যাম কিন্তু পুলিশে বর্তমানে কিন্তু চাকরি করছে। তো অনেকে তো অনেক রকম ভিডিও বানাচ্ছে। যারা সিলেকশন নিয়েছে, যারা এখন বর্তমানে চাকরি করছে, তাদের অভিজ্ঞতাটা খুব প্রয়োজন। স্পেশালি আজকে ম্যামের সাথে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য দুর্দান্ত হেল্পফুল ভিডিও। তো যাই হোক, এক এক করে সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। আর প্রথম শুরুর দিকে আমি ম্যামকে টোটাল একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করবো। ম্যাম তার নিজের যে অভিজ্ঞতা, রিয়েল অভিজ্ঞতা সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবে। আমি যে বিষয়টা বলতে চাইছি যে আমার নিজের সাথে যেটা হয়েছিল, আমি কেপি অনেক পরীক্ষার জন্যই আমি ইন্টারভিউ দিয়েছি। তো আমি এখন যে চাকরিতে রয়েছি, কর্মরত রয়েছি, সেটা কলকাতা পুলিশ। তো আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে ইন্টারভিউয়ের সময়, সেই ঘটনাগুলো আমি সুন্দরভাবে ব্যাখ্যা করতে চলেছি। ফার্স্ট হলো ইউনিফর্ম। তো মেয়েদের পক্ষে আমি বলবো শাড়ি কিংবা সালোয়ার, এবং সেটা যেটাই পরি না কেন সেটা যেন একটা নর্মাল কালার, একটা ফর্মাল ড্রেস হতে হবে। যেমন হোয়াইট হতে পারে বা হালকা অ্যাশ বা এরকম হোয়াইটের মধ্যে হলে বেশি ভালো হয়। শাড়ি পরেছিলাম যেমন আমি নিজেই, একটু অফ হোয়াইটের মধ্যে এবং হালকা রানি এরকমের মধ্যে, বা হালকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকমের সাথে পরলে ভালো হয়। আর চুলটা খোপা, আর যাতে চুল যেন কোনো রকমভাবে লক্স বেরিয়ে যায়, মেয়েদের যেটা হয় হাতের নখগুলো নেল পলিশ না থাকলেই ভালো। আর এমনভাবে লুকটা ক্রিয়েট করতে হবে যাতে দেখতে একদম নর্মাল, তুমি যেহেতু একটা চাকরির ইন্টারভিউ দিতে এসছো, দেখে জানো তোমাকে মনে হয় সেইভাবে একটা স্মার্ট লুক ক্রিয়েট করতে হবে। তো আর প্রথম থেকে যেটা হয়েছিল, যখন আমরা ইন্টারভিউ প্রথমে ঢুকি, তার আগে আমাদের কিন্তু কিছু ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মটা যখন দেবে ফিল আপ করতে, খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তারা সুন্দরভাবে বুঝিয়ে দেয়, এবং যেসব ফর্মগুলো ফিল আপ করতে যেসব লিখতে হয় সেগুলো আমরা মোটামুটি জানি, কিন্তু আমরা হয় না তাড়াহুড়োতে অনেক সময় ভুল করে ফেলি। কিন্তু ওখানে কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না, কারণ একটু ভুল হলেই কিন্তু আমাদের ওটা একদম শেষ পর্যায়ে না আমাদের চাকরি পাওয়ার জন্য। তো ওরা যেমনভাবে মানে সেখানে থাকা স্যার ম্যাডামরা যেভাবে বলবে ঠিক সেভাবেই আমাদেরকে কিন্তু লিখতে হবে, মানে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আমাদের বিশেষ করে সিগনেচার, কারণ এখন সিগনেচারটা কিন্তু একটা বিরাট একটা ভাইটাল ব্যাপার। তো যেন সিগনেচারটা ঠিকঠাক থাকে সব জায়গায়, যেন একই রকম। কোথাও মানে আমি পরীক্ষার সময় একরকম সিগনেচার করেছি, ফর্ম ফিল আপের সময় একরকম সিগনেচার করেছি, বা সব আগেরগুলো সব ঠিকঠাক, হয়তো এই ফর্মে এসে হয়তো আমি সিগনেচারটা অন্যরকম ভাবে করে ফেললাম তাড়াহুড়োতে, সেটা কিন্তু করা যাবে না একেবারেই। এইরকম ভাবে তারপরে তো আস্তে আস্তে এক এক করে ডাকবে, হয়তো সেই ঘর হয়তো ইন্টারভিউ হবে না, ও পাশের ঘর বা নিচতলায় হলে ওপর ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যেখানে হোক ডেকে নেবে, এবং ধীরে ধীরে একটার পর একটা হবে। আচ্ছা ম্যাম, এই কথা বলতে চাইছে, অনেকের মধ্যে অনেকের ডকুমেন্টস প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? হ্যাঁ, সেখানে তারা আলোচনা করবে। যদি ওবিসি যে ব্যাপারগুলো, ওবিসি, তো সেখানে ওই যখন ফর্মটা ফিল আপ হবে, তো স্যারেদের সঙ্গে আলোচনা করে সেখানেও অ্যাড করে নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা ম্যাম, আরেকটা কথা, সেটা হচ্ছে যখন কোনো একটা মেয়ে বা ছেলে ইন্টারভিউ রুমে ঢুকবে, তখন তারা কি বলে ঢুকবে, আর ওইখানে যে যতক্ষণ ইন্টারভিউ হলে থাকবে তারা, বা যখন বেরোবে, এই যে মাঝখানে যে প্রসেসটা, কি করে তারা বেটার পারফরমেন্স দিতে পারে? যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এবং সেটাই আমি আলোচনা করব ভালোভাবে। তো আমাদের যেমন গ্রাউন্ড ফ্লোরে আমাদের ফর্ম ফিল আপটা হয়েছিল, আর আমাদের ফার্স্ট ফ্লোরে হয়েছিল ইন্টারভিউটা। তো আমাদের 10 জন করে ছেড়েছিল, এবং সেখানে গিয়ে সামনে ইন্টারভিউর বাইরে একটা বেঞ্চ পাতা থাকে, সেখানে 10 জন করে বসিয়ে রেখে এক এক করে ডাকছিল ওরা। বাইরেও একজন স্যার বসে দাঁড়িয়ে থাকবে, তো তিনি এক এক করে ডাকবেন, এবং সেই হিসাবে আমাদের ঢুকতে হয়। নর্মাল আমরা যেমন সাধারণ আমরা থাকি, তার থেকে একটু স্মার্ট, আবার ওভার স্মার্ট হলেও হবে না। ঠিক ফাইলটা নিয়ে আমাদেরকে, যে ভেতরে যারা থাকে তাদের কাছে অনুমতি নিয়ে, যে স্যার আমরা আসতে পারি, যে ভাষায় কমফোর্টেবল, আমার মনে হয় বেঙ্গলিটাই বেটার, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি। তো সেই হিসাবে আমরা আসতে পারি বলে তাদের থেকে অনুমতি নিয়ে ধীর গতিতে তাদের ঢুকে যাব, এবং গিয়ে সেখানে যাওয়ার পরই তারা নিজেরাই বলবেন, সেই স্যার বা ম্যাডাম উপস্থিত যারা থাকবেন তারা নিজেরাই বলবেন, বসতে বলবেন, এবং সেই মতো ধীরে বসতে হবে, এবং বসে তারা যে আলোচনা করে সেই রকম প্রশ্ন দিতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, যখন মানে সব ভীতি কোথায় থাকে, প্রশ্ন যখন জিজ্ঞাসা করে, যখন এক্সামিনাররা প্রশ্ন জিজ্ঞাসা করে, কোন প্রশ্নগুলো সব থেকে বেশি কমন টাইপের প্রশ্ন, যেগুলো বেশি পরিমাণে জিজ্ঞাসা করে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যার যেটা নাম, সেই নামের সঙ্গে রিলেটেড কোনো বিখ্যাত, মানে রিলেটেড যদি কোনো বিখ্যাত ব্যক্তি, সে যে কোনো মনীষী হতে পারে বা রাজনীতিবিদ হতে পারে, যে কোনো আমাদের দেশের বা পশ্চিমবঙ্গের, সেগুলো ভালোভাবে জেনে যাওয়া প্রয়োজন। বা নামের অর্থটা, অবশ্যই অবশ্যই নামের অর্থটা আমাকে ঠিক জিজ্ঞাসা করেনি, বাট আমার যেহেতু ইন্দিরা নাম, তো সেই নামের সাথে একজন আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তো
তার সম্বন্ধে আমাকে পুরো ডিটেলস জিজ্ঞাসা করেছিলেন, তিনি কখন, তার জন্মসাল, কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কিভাবে মারা গেছিলেন, এবং তার সম্বন্ধে কিছু না কিছু, কেন মারা গিয়েছিলেন, কারা মেরেছিল এবং কিভাবে মৃত্যু হয়েছিল, সম্পূর্ণটা ডিটেলস। মানে এক কথা শুধু নামের অর্থ জানলেই হবে না, হ্যাঁ, না না না, ওই আপনার নামের সাথে কেউ যদি জড়িত থাকে, হ্যাঁ, মানে বিখ্যাত কোনো, লোক, হ্যাঁ, কোনো মনীষী তার হোক বা কোনো details রাজনীতিবিদ হোক, যে কোনো ব্যক্তি, তার সম্বন্ধে পুরো ডিটেলসটা জেনে যাওয়া প্রয়োজন। এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আপনাকে, সেটা হচ্ছে গিয়ে মানে বেসিক যে সমস্ত প্রশ্নগুলো বেশি জিজ্ঞাসা করেন, যেগুলো জানা খুবই বাধ্যতামূলক, একদম একদম। সেই প্রশ্নগুলো কেমন হতে পারে? যেমন আমরা যে রাজ্যে বাস করি সেখানকার ভূপ্রাকৃতি সম্বন্ধে, সেখানকার গাছপালা, সেখানকার কৃষিজ ফসল, সেখানকার নদ নদী এবং কোন সিজনে কিরকম কি সবজি হয়, এগুলো একদম ডিটেলসে পড়ে যাওয়া প্রয়োজন। যেমন আমাকে শুধু এইটাই নয়, নামের সঙ্গে পরিচিত এটাই নয়, আমাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রধান ফসলগুলি কি কি, বা কলকারখানা, যেমন এই পাট কারখানা, মানে এরকম ইয়েগুলো, কলকারখানাও জানা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, এবং সেগুলো মানে এক নদ কথায়- নদী। মানে এক কথায় এটুকু বলতে যাচ্ছেন যে যদি মানে নিজের ঠিকানাটা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ। সেক্ষেত্রে ভুল করাটা একদমই না সোজা না হয় না 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 না, কোথা থেকে এসছেন এটাও জিজ্ঞাসা করবে, এবং সেখানেও যদি কোনো বিখ্যাত জায়গা থেকে থাকে, যদি যেমন আমাদের কৃষ্ণনগর থেকে আমি যাচ্ছি, সেখানে কৃষ্ণনগর রাজবাড়ির সম্বন্ধে একটু জেনে যাওয়া প্রয়োজন, কৃষ্ণনগরে যে নদী রয়েছে সেটা জেনে যাওয়া প্রয়োজন, বা আমার বাড়ির কাছাকাছি নবদ্বীপ রয়েছে, সেখানে জন্মস্থান, একজন মহাপ্রভু জন্মস্থান, সেই সম্বন্ধে, তার জন্মসাল এবং তিনি কবে জন্মেছিলেন, কিসের জন্য তিনি বিখ্যাত, এই ডিটেলস মোটামুটি জেনে যাওয়া প্রয়োজন। ম্যাম বলছি, একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা মানে ভালো প্রশ্ন, যেটা কিনা এক্সামিনার বেশিরভাগই জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে আপনি পুলিশ কেন হবেন, মানে একটা পপুলার প্রশ্ন। এবার এক্ষেত্রে ছেলেমেয়েরা কি উত্তর দিলে আচ্ছা। তাদের এটা ভালো হবে? আমাকে ধরেনি, তবে হ্যাঁ অনেককে ধরেছে, এটা আমারও শোনা। তো তারা এইরকমই অ্যান্সার দেবে যে ফার্স্ট, পুলিশ হতে গেলে একটা ডিসিপ্লিন, যে মেন ব্যাপারটা আমাদের প্রত্যেকের মানুষেরই চলার জন্য ডিসিপ্লিনটা ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই চাকরিতে আসতে গেলে ডিসিপ্লিনটা তো মানতে হবেই, এটা একটা প্লাস পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, এটা একটা ইউনিফর্ম বেস চাকরি, তো বেল, টুপি, ইউনিফর্ম, এটা অনেকেরই হয়তো পছন্দ, আমার বিশেষ করে যেটা পছন্দ, বেশ কলকাতা পুলিশের যে হোয়াইট ইউনিফর্ম, এটার প্রতি আমি ভীষণভাবে ছিলাম, একটা আগ্রহ ছিল, তো সেটা তো আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল, অ্যাট্রাক্টিভ করেছিল, তো সেই দিকটা আমরা বলতেই পারি। আর তার থেকেও যে মেন ব্যাপারটা, সেটা হলো আমরা পুলিশ এমন একটা প্রফেশন যেটা খুব কাছে থেকে মানুষকে সাহায্য, হেল্প করা যায়। যেমন আমি নিজে রয়েছি, আমি কলকাতা পুলিশে রয়েছি, তো শুধু কলকাতা পুলিশ মানে যে শুধু থানায় পোস্টিং হবে তা কিন্তু নয়, বর্তমানে সিভিক হসপিটাল থেকে উঠে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক মেয়েকে কিন্তু হসপিটালেও কিন্তু পোস্টিং করেছে। যেমন আমি এরকম একটা হসপিটাল রয়েছি, এবং সেখানে আমি যে শুধু পুলিশ মানে যে শুধু ল নিয়েই চলাচল করবে বা জানবে তা নয়, কিন্তু মানুষকে কিন্তু আরো অনেকভাবে সাহায্য করা যায়। কারণ যারা হসপিটালে আসছে, তারা হসপিটালের বিভিন্ন জায়গা রয়েছে, এমার্জেন্সি কোথায় কোথায়, ওপিডি কোথায়, ব্লাড কোথায় দিতে হবে, কি করতে হবে, তো সেগুলোও কিন্তু আমরা মানুষকে ভীষণভাবে হেল্প করতে পারি। ম্যাম আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, আরেকটা পপুলার প্রশ্নের মধ্যে আরো একটি, সেটা হচ্ছে গিয়ে এক্সামিনার অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনাকে যদি কেউ ঘুষ দেয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেই মুহূর্তে? তখন তো আমরা এক কথায় বলবো যে না, এটা উচিত নয়। ঘুষ হলো এমন একটা জিনিস যেটা আইনত অপরাধ, ঘুষ খাওয়া একেবারেই উচিত নয়। কে করেছে সেটা দেখে আমাদের লাভ নেই, কিন্তু আমরা চাইবো সবসময় যে বিনা ঘুষে, ঘুষ জিনিসটা আমরা কখনোই নামের সাথে জড়াবো না, এতে আমরা নিজেরাও ভালো থাকবো, দেখবেন আমাদের আশেপাশের মানুষগুলো সে আমাদেরকে দেখে তো তারা তৈরি হবে যে আমরা কিরকম ভাবে চলছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমাদের দেখে চলবে না। তো ঘুষ এমন একটা জিনিস যেটা আমাদেরকে খুব ছোট করে দেয় মানুষের কাছে, ঘুষ খাওয়াটা একেবারেই উচিত নয়। হ্যাঁ, তারপরেও যদি কেউ জোর করে, অবশ্যই আমরা আমাদের উচ্চপদস্থ যে কর্মচারী যারা রয়েছে, আমাদের সিনিয়র রয়েছেন, তাদেরকে জানাবো, তারা তাদের মতো অ্যাকশন নেবেন। ম্যাম আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইন্টারভিউতে মানে ম্যাক্সিমাম এই চিন্তাটা সবার মধ্যে ঘোরে যে ইন্টারভিউতে কত নাম্বার পেলে তারা সেফ জোনে থাকবে, একদম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনি একটু বলুন বিষয়টা একটু। এই ইন্টারভিউ তো 15 নম্বর রয়েছে, তাই তো? হ্যাঁ, ইন্টারভিউতে হ্যাঁ, আমাদের সময় তাই ছিল। তো বিশেষ করে তার মেন পরীক্ষাটা কিরকম হয়েছে না হয়েছে তার উপর তো নির্ভর করেই। তবে যার ভালো হয়েছে আমি বলবো, তাকেও চেষ্টা করতে হবে 10-এর আপ থাকতে হবে, কেননা 15-তে মোটামুটি 10-12 থাকলে সে একটা সেফ, 10-এর উপর থাকলে সেফ জোনে। আর যাদের হয়তো একদম মানে পাশ করেছে, হয়তো সে তো জানবে তো সে কিভাবে কত নম্বর নিয়ে পাশ করেছে, হয়তো দেখানো হয় না মেনের এক্সামে রিটেনটা, কিন্তু সে তো জানে কতটা হয়েছে, তো তাকে তো চেষ্টা করতে হবে আরো বেটার যেন হয়। তাকে ছোটখাটো নিখুঁত ভাবে এমন ভাবে তৈরি হয়ে যেতে হবে যাতে মোটামুটি 12+ আর পাওয়া প্রয়োজন অবশ্যই। আর যে খুব ভালো নাম্বার ক্যারি করেছে মেনে, তাকে মোটামুটি 10+ তো অবশ্যই পাওয়া প্রয়োজন, এবং 10+ থাকলে মোটামুটি 10 থেকে 11-এর মধ্যে থাকলে সে ভালোভাবে ওভারকাম করে যায়। ম্যাম আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন মানে কোনো একটা স্টুডেন্ট
স্যার বা ম্যাডামদের সাথে কথা বলবে, হুম। তখন সেক্ষেত্রে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় সে কি বারবার কি স্যার বা ম্যাডাম করে সম্বোধন করবে, এই জিনিসটা কতটা প্রয়োজন? না না, বারবার স্যার ম্যাডাম করার প্রয়োজন হয় না, ওটা একটা অকওয়ার্ড ফিল হয়, তাদের কাছে অকওয়ার্ড ফিল হয়। কারণ আপনাকে যদি কেউ বারবার স্যার স্যার করে আপনারও হয়তো খারাপ লাগতে পারে। আমরা জাস্ট গিয়ে ফার্স্ট যখন আমরা ঢুকবো তখন তো আমরা সেখানে গিয়ে সবাইকে নমস্কার করলামই, এবং তারা বসতে বললো বসবো, ব্যাস। তারপরে যেমন প্রশ্ন যে যে তোমাকে প্রশ্নটা করছে, যেই স্যার, ঠিক তার দিকে তাকিয়ে একদম আই টু আই কন্ট্যাক্ট রেখে জাস্ট নর্মাল ভাবে অ্যান্সার দিলে যথেষ্ট। বারবার স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করার কোনো দরকার পড়ে না। আচ্ছা ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন একটা ছেলে বা মেয়ে যখন সেখানে গিয়ে বসবে চেয়ারে, সেখানে কিরকম ভাবে বসা উচিত? হ্যাঁ, আমি তাহলে একটু দেখিয়ে দিই। জাস্ট এইরকম একটা ফাইল তো থাকবেই আমার কাছে, যদিও এটা ফাইল নয়, একটা ভেতরে খাতা রয়েছে। জাস্ট মেরুদণ্ডটা সোজা রেখে নর্মাল দু হাতে এইভাবে ধরে বসবে, এবং কোনো রকম ভাবে এরকম ঘাড় হেলানো যাবে না। নর্মাল, খুব তাহলে স্ট্রিক্ট হয়ে বসে থাকবে তাও নয়, নর্মাল ভাবে পায়ের পাতা সোজা রেখে আর হাতগুলো জাস্ট এরকম ভাবে ফাইলটাকে ধরে নর্মালি ভাবে। আর যেই স্যার বা যেই ম্যাডাম যেদিক থেকে প্রশ্ন করবে ঠিক তার দিকে মুখটা ঘুরিয়ে অ্যান্সারটা দিতে হবে, এটাই। সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে যখন অ্যান্সার উত্তর দেবে, প্রশ্নের উত্তর যখন দেবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা কি হেসে কথা বলবে না পুরো একদম গম্ভীর মুখে? না না, সেই রকম নয়, নর্মাল, তারাও খুব নর্মাল ভাবেই থাকে। কারণ তারাও কখনোই চাইবে না একটা যে ক্যান্ডিডেটকে, তারা কখনোই চাইবে না ঘাবড়ে দেওয়ার জন্য। তারাও চায় যেসব ক্যান্ডিডেট গুলো এসছে তারা তাদের মতো করে যথাসাধ্য চেষ্টা করে তারা চাকরি, কারণ এটাই তো তাদের শেষ ধাপ না। তারা কখনোই চাইবে না যে আমাদের এই পরীক্ষাটা খারাপ হোক, তারাও আমাদের সাথে কোঅপারেট করে। ম্যাম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি তুলে ধরবেন, সেটা হচ্ছে গিয়ে যেটা ইন্টারভিউ হচ্ছে, সেক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না কনফিডেন্স থাকাটা বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, কনফিডেন্স তো রাখতেই হবে, কারণ আমি যে একটা পুলিশের জব পেতে যাচ্ছি, সেখানে যদি আমি হেলাভেলা হয়ে বসি বা আমার চোখ মুখ যদি এদিক ওদিক সেদিক করে বারবার, আমি যতই ভালোভাবে অ্যান্সার দিই না কেন, আমাকে কিন্তু তারা কোনো না কোনো ভাবে মনে করতেই পারে যে এ ঠিক তার কনফিডেন্সটা ঠিক নেই, তার চলাফেরা, তার চোখের ভঙ্গি হয়তো নাও পছন্দ হতে পারে। আমাদের ওভার লুকটা যেন ঠিক থাকে একদম। যেমন ড্রেসিং সেন্স ঠিক থাকতে হবে, হাঁটা চলাফেরা, অতিরিক্ত মাথা নাড়ানো বা অতিরিক্ত এদিক ওদিক করা, আই টু আই কন্ট্যাক্ট করে তাদের অ্যান্সার দেওয়া, সবকিছু আমাদের সবকিছু ভেরিফাই করে। হয়তো তাতে দুটো প্রশ্ন নাই হতে পারে, নাই পারতে পারেন, কারণ সবাই যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবে তাও কিন্তু নয়। আমিও কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারিনি সেখানে, তো তার বলে কি আমি চাকরি পাচ্ছি না? করছি না, অবশ্যই করছি, কিন্তু আমার যে স্মার্ট লুকটা রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এটাই, কনফিডেন্সটা অবশ্যই প্রয়োজন নিজের প্রতি, তাই বলে ওভার কনফিডেন্স নয়। আচ্ছা ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানে আমি শুনেছি যে একজন সাইকোলজিস্ট থাকে, মানে তিনি অ্যাকচুয়ালি কিসের জন্য থাকে, সেই ভূমিকাটা যদি একটু তুলে ধরুন। তার যেটা কাজ, যে আমাদেরকে লুক দেখে, তারা যে আমাদের ঠিকঠাক আমাদের চাল চলন বা আমাদের কথাবার্তার ভঙ্গি, আকার ভঙ্গি, হয়তো সেই সবগুলো হয়তো তিনি দেখেন অবশ্যই। আচ্ছা ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত ভাই বোনরা এই ইন্টারভিউতে যাবে তাদেরকে একটু মোটিভেট করার জন্য যদি কিছু বলেন। যেমন আমি নিজেই, আমি কিন্তু খুব তাড়াতাড়ি যে চাকরিটা পেয়ে গেছি তা কিন্তু নয়, আমি কিন্তু অনেকবার পরীক্ষায় ফেল করেছি, হয়তো 2-1 নাম্বারের জন্য কখনো মাঠে ফেল করে গেছি। কারণ আমরা সবাই জানি যে একটা ধাপ এগোলেই কিন্তু চাকরি নয়, দুটো, ফার্স্ট একটা এক্সাম দিতে হয়, তারপর মাঠ করতে হয়, হাইট ওয়েট দৌড়, তারপর আবার মেন এক্সাম। তো আমিও এরকম ছোট ছোট অনেক পরীক্ষাতে এরকম আমি পাশ করতে পারিনি, তাই বলে কিন্তু মন ভাঙলে চলবে না একদম। যদি আমরা এই পরীক্ষাতেও যদি আমরা রেজাল্ট ঠিকঠাক না পাই, আশা হয়তো না হইও, তবে কিন্তু আমাদের মন ভাঙলে চলবে না। তবে চেষ্টা করতে হবে আমার সর্বস্বটা দিয়ে, যেন আমি এতগুলো ধাপ যখন পেরিয়ে এসেছি, ইন্টারভিউটা দিয়েও আমি চাকরিটা আমি পাবো, এই মনোবল নিয়ে আমাদেরকে এগোতে হবে। কিন্তু কখনো এটা ভাবলে হবে না যে আমি আগেরগুলো পারিনি, হয়তো এটাও পারবো না, এটা ভাবলে হবে না। কারণ আমি নিজেকে দিয়ে আমি নিজে বুঝেছি আমি এর আগে পারিনি, কিন্তু তাই বলে কিন্তু আমাকে মন ভাঙলে চলবে না। সবসময় আমাকে মনে জোর নিয়ে পরীক্ষাটা দিতে যেতে হবে। ম্যাম, আরেকটা কথা, সেটা অনেকের হতে পারে এরকম যে এটাই লাস্ট বছর বয়স, অনেকে ইন্টারভিউর পরেও চাকরি পাবে না, তাদের অ্যাকচুয়ালি যে চাকরি কি শেষ কথা বা চাকরি কি সব শেষ কিনা, এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরুন। দেখুন, চাকরি তো জীবনের শেষ নয়। এই যে আমি এতদিন ধরে যে পড়াশোনাগুলো করেছি, এগুলো তো কোনোদিন, পড়াশোনার তো কোনো ফেলনা হয় না, এটা কখনোই, এটা তো একটা জ্ঞান অর্জন। আমরা কি শুধু নিজেকে নিয়ে পড়াশোনা, আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি না, তো সেই সব নিয়ে তো আমাদের একটা জ্ঞান লাভ হয়। আর যদিও এটা তার শেষ এক্সাম যদি হয়ে থাকে, সে তো তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করবেই, এটা আমরাও জানি বা সেও সর্বস্বটা জানে। তবে তাছাড়াও তো আরো অন্যান্য দিক রয়েছে। হ্যাঁ দেখুন, চাকরিটাই তো সব শেষ কথা নয়। এবার আমরা হয়তো ভাবি যে চাকরি পেলে হয়তো আমাকে আর সামনের দিনের কথা হয়তো আমাকে আর ভাবতে হবে না, তবে সেটা নয়। চাকরি ছাড়াও কিন্তু আমাদের এই যে সমাজে রয়েছে আরো অনেক পেশাদার
যে জীবিকা রয়েছে, এমন সে ভবিষ্যতে অনেক কিছু জেনে অনেকভাবে সে পয়সা উপার্জন করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে। এটা কখনোই ভাবলে হবে না যে আমি এটা পারছি না বা এটা আমার হবে না মানে আমার জীবন শেষ। অনেকেই হয় এরকম জানেন স্যার, যে অনেকেই হয়তো পারছে না বলে অনেকে সুইসাইডও করে বা এরকম বিভিন্ন রকম ভাবে আমরা দেখে এসেছি বা শুনে এসেছি। এটা একেবারেই নয়, আমি বলবো যে এটা একেবারেই নয়। চাকরি না পেলে যে জীবন শেষ সেটাও নয়। তবে তুমি তোমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করবে, যাতে তোমার এতগুলো ধাপ যখন তুমি পেরিয়ে এসছো, তুমি এই ধাপটা তুমি ঠিক পাশ করে তুমি চাকরিটা পাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, ম্যামের সাথে আলোচনা করে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। তো আশা করি তোমরাও তোমাদের যে কমেন্ট বক্সে তোমরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবে। ম্যাম কিন্তু কি কোথাও যদি তোমাদের এখনো কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা সেই বিষয় নিয়েও অন্য কোনো হয়তো ভিডিও মাধ্যমে টোটাল বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। তাহলে ভিডিওটি এই হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।